তো লেটস স্টার্ট। হ্যাঁ, 7টা 7 হয়ে গেছে অলরেডি। আমি শেয়ার স্ক্রিন করছি। প্রত্যেকটা ক্লাসের আগে ঠিক যেমন করে আমি শুরু করি, প্রথমে সিলেবাসটা একটুখানি আগে আমরা দেখে নিই, মানে আমরা আগের দিন কতটুকু পড়েছি এবং আজকে ঠিক তারপর কোনখান থেকে ক্লাসটা আমাদের স্টার্ট করছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধে হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিলেবাস। যেখানে আমরা আগের দিন মলিকিউলার ক্লোনিং, অর্থাৎ একটা কোনো মলিকিউলের আমরা অনেকগুলো কপি বানাতে চলেছি কোনো একটা জিন অফ ইন্টারেস্টের, যেটাকে আমরা টার্গেট ডিএনএ বা জিন অফ ইন্টারেস্টও বলে থাকি আমরা। তো সেটার জন্য প্রথমে অর্গানিজমটাকে চুজ করা, তারপর সেখান থেকে সেই পার্টিকুলার জিন অফ ইন্টারেস্টটাকে কেটে বার করে আনা বা আইসোলেট করা। সেটার জন্য যে এনজাইমের হেল্প লাগে আমাদের, তার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আগের দিন আমরা পড়েছি এটা। এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস have been produced, মানে restriction endonuclease has been produced by the bacteria, and the most importantly, how bacteria protect their own DNA from the attack of their own enzyme, and that is the modification system. And the modification has been done by the methylase enzyme, right? And the whole system as a whole, that is restriction of the foreign DNA as well as the modification of its own DNA and fulfill the purposes, is known as restriction modification systems. And এর মধ্যে তিনটে এনজাইম সিগনিফিকেন্ট রোল প্লে করে থাকে, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। আমরা আগের ক্লাসে এটা পড়েছি যে টাইপ 2 ইজ দ্য বেস্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তারপরের সেকেন্ড বেস্ট হলো টাইপ 3 এবং থার্ড বেস্ট হলো টাইপ 1। টাইপ 1 জেনারেলি আমরা ইউজ করি না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আগের দিন আমি বলিনি, খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখতে পারিস। টাইপ 1 অর্থাৎ টাইপ 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের এক্সাম্পল হলো ইকো কে বা ইকো বি। ওকে, ইকো কে বা ইকো বি। এবার অনেকে ইকো কে 12 বলে, অনেকে ইকো কে 1 বলে, আর ইকো বিটা নর্মাল। নর্মাল ইকো বি মানে ক্যাপিটাল বি, ঠিক আছে। টাইপ 2 এর এক্সাম্পল তো আমরা সব সময় পড়ে চলেছি, ইকো আর 1, স্মা 1, হিন্ট 2, আলু 1, এটসেট্রা এন্ড এটসেট্রা। টাইপ 3 এর এক্সাম্পল হচ্ছে, ভালো করে লিখবি, ইকো P1। আচ্ছা, 1টা কিন্তু নর্মাল, নর্মাল যেমন আমরা 1 লিখি সংখ্যায়, ওই রকম 1 ক্যাপিটাল পি। ইকো P1 and ইকো P15 মনে থাকবে। আবার বলছি, ইকো P1 and ইকো P15 is the example of type 3 restriction endonuclease. মোড অফ অ্যাকশন আগের দিন আমরা নোটে পড়েছি, নোমেনক্লেচার পড়েছি, অ্যাপ্লিকেশনস অফ টাইপ 2 রেস্ট্রিকশন। কিছু বললি? স্যার বলছি যে ইকো বি না পি? আমি লিখে দিচ্ছি মেসেজ বক্সে। মেসেজ বক্সে আমি লিখে দিচ্ছি ইকো ইকো P1 দেখতে পেয়েছিস? এখানে সবই ক্যাপস হয়ে গেছে, ভুল লিখলাম, মানে শুধুমাত্র এইরকম হবে। আরেকবার লিখে দেখাচ্ছি আমি, অন্যটা লিখছি। দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রাইট ওয়ে। ওকে, উপরের ইকোটাও এইভাবে হবে, ইকো P1 ইকো P15 ইজ দ্য এক্সাম্পল অফ টাইপ 3 রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস। আর টাইপ 1 এর এক্সাম্পল হচ্ছে, টাইপ 1 এর জন্য ইকো কে, মানে কে কোনো নাম্বার নেই, আর ইকো বি আমি লিখে দিচ্ছি ইকো K1, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, আশা করছি বোঝা গেছে। আমরা আবার শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। ওই জন্য একটু রিক্যাপচুলেশন করাটা দরকার, যে কোন জায়গাগুলো ভুলে গেছি বলতে, সেটা সেই জায়গাটা একটু বলে দেওয়া যায় তাহলে। অ্যাপ্লিকেশনস অফ টাইপ 2, তোদের কোনো প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞেস করতে পারিস, যদি একটু জোরে বলবি, নাহলে আমি কানে শুনতে পাচ্ছি না আর কি। অ্যাপ্লিকেশনস অফ টাইপ 2 রেস্ট্রিকশন এনজাইমস ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়েছি। ডিএনএ মডিফাইং এনজাইমস আগের দিন বোধহয় পড়েছি আমরা, ডিএনএ মডিফাইং এনজাইমস, ড্যাম মিথাইলেস, ডিসিএম মিথাইলেস এন্ড देयर অ্যাপ্লিকেশনস পড়েছি আমরা। এবার ডিএনএ মডিফাইং এনজাইমস বলতে এখানে মিথাইলেজের কথা বলা হচ্ছে, এছাড়া ডিএনএ কে মডিফাই করতে পারে বেশ কিছু এনজাইম। তার মধ্যে বোধহয় আমরা ডিএনএ পলিমারেজ, টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ, এটা বাদ দিয়ে, আর বোধহয় কাইনেজ, এই তিনটে বাদ দিয়ে বাকিগুলো আমরা পড়ে ফেলেছি। কি ঠিক বলছি? অ্যালকালাইন ফসফেটেজ পড়েছি, ডিএনএ লাইগেজ পড়েছি, কি তাই তো? আমরা আজকে জাস্ট
এক্ষুনি আমরা এই তিনটে এনজাইমের মোড অফ অ্যাকশন দেখে নিয়েই আমরা কিন্তু ক্লোনিং ভেক্টরস এর মধ্যে চলে যাব। আর আমরা সময় নষ্ট করব না, কারণ আবার বলছি অনেক বড় সিলেবাস। এই যে নোটটা আমি পাঠিয়েছিলাম দেখতে পাচ্ছিস, এই নোটটা কিন্তু একদম কম্প্যাক্ট নোট, এর মধ্যে সবকিছু মিক্সড আপ করা আছে। প্রথম যে এনজাইমটার কথা বলা হচ্ছে নিউক্লিয়েসেস, পড়লেই বুঝতে পারবি নিউক্লিয়াস দু রকমের হয়, এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস, অলরেডি ডিসকাসড, তাই আর বলবো না। লাইগেস অলরেডি আগের দিন আলোচনা করেছি। লাইগেসের কাজ হচ্ছে ফসফোডায়াস্টার বন্ড ফরমেশন করা, জাস্ট দ্য অপোজিট অফ রিস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, যার কাজ হচ্ছে ফসফোডায়াস্টার বন্ডটাকে ব্রেক করা, কি তাই তো? ওই জন্য লাইগেস এনজাইমকে মলিকিউলার বায়োলজিতে মলিকিউলার গ্লুও বলা হয়, মলিকিউলার গ্লু। কেমন মনে রাখবি, এবং কিভাবে কাজ করে সেই মোড অফ অ্যাকশন তো আমরা আগের দিন পড়েছি, আগের নোটেও এখানে পড়েছি, এখানেও নোটটা দেওয়া দেওয়া রয়েছে, ওদের ঘবরানোর কিছু নেই। ডিএনএ লাইগেস দু রকমের হয়, একটাকে বলি আমরা ইকোলাই ডিএনএ লাইগেস, আর একটাকে বলি আমরা টি4 ডিএনএ লাইগেস। টি4 ডিএনএ লাইগেস ব্লান্ট এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্টিকি এন্ড দুটো এন্ডকেই জুড়তে পারে। ইকোলাই ডিএনএ লাইগেস শুধুমাত্র স্টিকি এন্ডকে জুড়তে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে টি4 ডিএনএ লাইগেস ইজ মাচ মোর এফিশিয়েন্ট, টি4 ডিএনএ লাইগেস ইজ মাচ মোর এফিশিয়েন্ট দ্যান দ্য ইকোলাই ডিএনএ লাইগেস। কেমন? আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, পরীক্ষার প্রশ্নটা কি এখনই বলে দেবো? তোদের কাছে খাতা পেন আছে? একটা প্রশ্ন আসে, না হলে পরে বলছি, এখন প্রশ্নটা খুঁজে পাবো। হ্যাঁ বল, কিছু বলছিস? বল বল বল। ইকোলাই ডিএনএ লাইগেস কোন এন্ডটাকে জয়েন করতে পারে? আছে তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন কাটে, এন্ড তো দু রকমের তৈরি হয়, একটাকে বলি স্টিকি এন্ড, একটাকে বলি ব্লান্ট এন্ড, তাই তো? এই দুটো এন্ডকেই জুড়তে পারে হচ্ছে টি4 ডিএনএ লাইগেস। বোঝা গেল? হ্যাঁ। কিন্তু শুধুমাত্র স্টিকি এন্ডকে জোড়া তো অনেক সোজা, শুধুমাত্র স্টিকি এন্ডকে জুড়তে পারে হচ্ছে, কি জুড়তে পারে? ইকোলাই ইকোলাই ডিএনএ লাইগেস। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, আরেকটা আমি কথা বলিনি, আর মানে দু একটা কথা আমি আবার বলছি। ইউ নেভার বিলিভ অন ইউর সিলেবাস, সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কিছু পড়তে হয়। কেমন? সিলেবাসের বাইরেও অনেক কিছু পড়তে হয়। আচ্ছা, আচ্ছা, ওটা আমি দেখে নিয়ে বলে দেবো আমি, ঠিক আছে? ওটা আমি এক্ষুনি দেখতে পাচ্ছি না এখানে বইয়ের মধ্যে। ওই যে প্রশ্নটা রয়েছে যে অপটিমাম, এই পেয়েছি মনে হচ্ছে। ঠিক আছে, আমি সময় নষ্ট করতে চাইছি না, ঠিক আছে? আমি পরে বলে দেবো অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার সব বলে দেবো পরে। আচ্ছা, এই গেল লাইগেসের কাজ। লাইগেসটা আমরা আগের দিনও পড়েছি। আমরা এখান থেকে পলিমারেজ, মোটামুটি পলিমারেজটা আমরা ডিএনএ রেপ্লিকেশন যখন আগের সেমিস্টারে আমরা পড়েছিলাম, সেখানে আমরা ডিএনএ পলিমারেজের কাজ কিন্তু আমরা দেখেছিলাম। পলিমারেজ নামটাই হয়েছে এইভাবে যে পলিমারাইজেশনে হেল্প করে থাকে, মানে নিউক্লিওটাইড অ্যাড করা হচ্ছে এর কাজ। এবার পলিমারেজ অনেক রকম টাইপের হতে পারে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এন্ড টাইপ 5। ইন ডিএনএ রেপ্লিকেশন জেনারেলি 3 টাইপস অফ ডিএনএ পলিমারেজ আর রিকোয়ার্ড। তার মধ্যে টাইপ 3 পলিমারেজ হচ্ছে, বা ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে মেন পলিমারেজ, আর ডিএনএ পলিমারেজ 1 নিক ট্রান্সলেশন বা ছোট ছোট গ্যাপ গুলোকে জুড়তে হেল্প করে থাকে। তো কি বলছে একটু দেখে নি। ডিএনএ পলিমারেজ আর এনজাইমস দ্যাট ক্যাটালাইজ দ্য সিনথেসিস অফ আ নিউ ডিএনএ স্ট্র্যান্ড ফ্রম আ প্রি এক্সিস্টিং স্ট্র্যান্ড। প্রি এক্সিস্টিং স্ট্র্যান্ড বলতে অলরেডি আগের থেকে একটা স্ট্র্যান্ড এক্সিস্ট ছিল, সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেটাকে এক্সটেন্ড করা, সেটাকে বাংলায় বলি আমরা প্রসারিত করা। তো কি করবে? সেটাকে যদি এক্সটেন্ড করতে হয়, দ্য এনজাইম হ্যাজ টু অ্যাড ডিএনটিপিস। কোথায় অ্যাড করতে হয়? টু দ্য ফ্রি 3' OH of the chain undergoing reaction, because we know 3' OH group are essential for the incorporation of the free DNTPs to form for the smooth formation of the phosphodiester bond.
and the direction, not only that, the direction of synthesis is 5 prime to 3 prime direction. That's why it has three major requirements for its activity. একটা ডিএনএ পলিমারেজ কাজ করতে গেলে তিনটে জিনিসের খুব দরকার হয়। নাম্বার ওয়ান, আর টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে ছাঁচ, যেটাকে দেখে দেখে ও কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে কি নিউক্লিওটাইড অ্যাড করবে সেটা ডিসাইড করে। তাহলে a template strand for which the enzyme synthesizes a complementary strand, okay. A primer, যেটা একটু আগে বললাম, with a free 3 prime OH group that hybridizes with the template to form a double stranded region, একটু কিছুটা জায়গা জুড়ে তারা একটা ডাবল বন্ড রিজিয়ন তৈরি করে রাখে, that initiates the polymerization। এটা আমরা রেপ্লিকেশনে দেখেছি। আমরা যদি ফ্রি 3 প্রাইম OH গ্রুপ না থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি চেন এক্সটেনশন হতো না। এছাড়া যেটা লাগবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য সাবস্ট্রেটস অফ দ্য এনজাইম, a pool of all the 4 DNTPs, n মানে any nucleotide, that is DATP, DGTP, DCTPs and DTTPs, that are used to synthesize the new DNA strand. In addition, some cofactors like magnesium ions may be required in a buffer solution with correct pH for optimum activity. আমরা দেখতে পাচ্ছি, this is my template strand and this is the primer that ultimately make a unstable hydrogen bond, okay, double stranded initially, for the smooth initiation of the polymerization of the new DNA strand, okay. And if we add the DNA polymerase enzyme over there along with the cofactors and all the substrates, then the formation of new DNA strands occur very smoothly. There are different types of DNA polymerases. আমরা যেহেতু RDT পড়ছি তাই আমাদের মলিকুলার বায়োলজি নয়, আমাদের RDT বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে পলিমারেজের রোলটা পড়তে হবে। তো আমরা এখানে জেনারেলি এই ধরনের কয়েকটা ডিএনএ পলিমারেজ ইউজ করে থাকি। তার মধ্যে ইকোলাই ডিএনএ পল 1, মানে এই পার্টিকুলার এনজাইমটা ইকোলাই থেকে পাওয়া যায়। ক্লেনোফ্র্যাগমেন্ট আমরা পড়বো, ইজ ভেরি ইম্পর্টেন্ট RDT রেসপেক্টে। ক্লেনোফ্র্যাগমেন্ট কাকে বলে আমরা বোধহয় আগের সেমিস্টারেও বোধহয় এটা পড়েছি। থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ, যেটাকে আমরা পিসিআর এর ক্ষেত্রে ইউজ করে থাকি, যাকে আমরা ট্যাক পলিমারেজ বলি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ওকে। ইকোলাই ডিএনএ পল 1 is an enzyme that has both DNA polymerase as well as DNA nuclease activity. This enzyme binds to the nick region, nick মানে কাটা রিজিয়নে বাইন্ড করে, যেখানে তার গ্যাপ রয়েছে দুটো স্ট্র্যান্ডের মাঝখানে, এরকম জায়গায় এনজাইমটা বাইন্ড করে, রিজিয়ন অফ আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ where one or more nucleotides of one strands are missing. টেমপ্লেট স্ট্র্যান্ডটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে সেখানে হয়তো মাঝখানে কিছু ভুলভাল বেস ঢুকে গেছিল, রিপেয়ার করতে গিয়ে ওই জায়গাটা ফাঁক থেকে গেছে। ওই জন্য বলছে ওয়ান অর মোর নিউক্লিওটাইডস অফ ওয়ান স্ট্র্যান্ড আর মিসিং, তো মেকিং ইট সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তখন কি করে, দ্য পলিমারেজ অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম synthesizes the complementary strand for the nick and continues synthesizing the complete new strand by simultaneously degrading the pre-existing strand by its 5 prime to 3 prime exonuclease activity. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য নিক। হ্যাঁ, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল কোনো কারণে, যে বেসগুলো ছিল সেই বেসগুলো আইদার ভুলভাল অ্যাড হয়েছিল বা ঠিকঠাক অ্যাড হতে পারেনি, তাই জন্য এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। অ্যান্ড দিস গ্যাপ হ্যাজ টু বি ফিল্ড বাই দিস ডিএনএ পল 1। অ্যান্ড হাউ ইট ফিল্ডস, ভালো করে দেখ, প্রি এক্সিস্টিং নিউক্লিওটাইডস রিপ্লেসড। ও শুধুমাত্র তাই নয়, ওকে যেহেতু পুরো ব্যাপারটা টানতে হয় এইভাবে, তাই ও এখানে যেমন বেস অ্যাড করবে তেমনি একই সঙ্গে সঙ্গে এগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে ও আবার নিজের মতো করে অ্যাড করবে। দেখতে পাচ্ছি আমরা, তাহলে গ্যাপ ছিল এইটুকুনি, ও যখন নতুন করে নিক সিল করতে গেল তখন ও তার 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির সাহায্যে এটাকে কেটে বাদ দিয়ে দিল, বাদ দিয়ে নতুন করে আবার বেস অ্যাড করলো। না বুঝতে পারলে আমাকে বলবি। এই হচ্ছে ডিএনএ পল 1 এর কাজ। ডিফারেন্ট ডোমেইনস অফ দ্য, খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্ট ডোমেইনস অফ দ্য ইকোলাই পল 1 আর রেসপন্সিবল ফর ডিফারেন্ট ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিস। আমরা জানি যে কোনো একটা এনজাইমের এন টার্মিনাল ডোমেন বা অ্যামাইনো টার্মিনাল ডোমেন, আর একটাকে বলি আমরা কার্বক্সিল টার্মিনাল ডোমেন আমরা বলে থাকি, কেমন? তো জেনারেলি দ্য কার্বক্সি টার্মিনাল ডোমেন ইজ রেসপন্সিবল ফর দ্য পলিমারেজ অ্যাক্টিভিটি, আর সেখানে অ্যামাইনো টার্মিনাল ডোমেন সে কিনা 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পারফর্ম করে থাকে। The central region of the enzyme is responsible for the 3 prime to 5 prime exonuclease activity, মানে proofreading activity দেখায়, that can remove any misread nucleotide and hence act as a proofreading mechanism. ওকে, এখানে প্রত্যেকটার ডোমেনের কাজ বলা আছে, লাগবে না। If the ভালো করে দেখ,
ইফ দ্য ইকোলাই পল ওয়ান হলো এনজাইম, মানে তার তিনটে ডোমেনই ঠিকঠাক কাজ করছে ধরে রাখলাম আমি। কোন কোন ডোমেন? সি টার্মিনাল ডোমেন, এন টার্মিনাল ডোমেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেন্ট্রাল ডোমেন। তিনটে ডোমেনে যদি ঠিকঠাক কাজ করছে এরকম একটা এনজাইমকে, মানে হলো এনজাইম বলি আমরা, তাকে যদি আমরা একটা প্রোটিয়েস এনজাইম দিয়ে কাটি, এই প্রোটিয়েস এনজাইমটার নাম হচ্ছে সাবটিলিসিন, বলেছিলাম বোধহয়। তো কি হবে? ইট রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ টু ফ্র্যাগমেন্টস, দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে দেবে। দেখতে পাচ্ছি আমরা এখানে ছবিতে, দেয়ার ইজ আ থ্রি ডোমেন, তিনটে ডোমেন রয়েছে। আমি যদি একটা প্রোটিওলাইসিস করি, এমন একটা প্রোটিয়েস এনজাইম দিই, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস ডোমেনটা বেরিয়ে যাচ্ছে, আর একটা লার্জ ফ্র্যাগমেন্ট থেকে যাচ্ছে যেখানে থাকছে হচ্ছে পলিমারেজ ডোমেন, আর তার সঙ্গে 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস ডোমেন। এই এই যে একটা লার্জ ফ্র্যাগমেন্ট তৈরি হলো, এই ফ্র্যাগমেন্টটাকে আমরা ক্লেনো ফ্র্যাগমেন্ট বলে থাকি, দ্য লার্জার ফ্র্যাগমেন্টটাকে। আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে? and this ক্লেনো ফ্র্যাগমেন্ট can synthesize the new DNA strand complementary to the template but cannot degrade the existing strand. অর্থাৎ যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটা নেই, তাই জন্য সে এক্সিস্টিং স্ট্র্যান্ডকে ডিগ্রেড করতে পারে না, কিন্তু ও ডিএনএ সিনথেসাইজ করতে পারে। তাহলে ক্লেনো ফ্র্যাগমেন্ট ইজ প্রিডমিনেন্টলি ইউজড ইন ডিএনএ সিকোয়েন্সিং। আদার ইউজেস ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আসতে পারে পরীক্ষায়, যেখানে ক্লেনো ফ্র্যাগমেন্ট ইউজ করি আমরা সিনথেসিস অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফ্রম সিঙ্গল স্ট্যান্ড টেমপ্লেট, filling of 5 prime overhangs created by restriction enzymes to create the blunt ends, আর digestion of protruding 3 prime overhangs to produce the blunt ends। এই যেমন দেখতে পাচ্ছি আমরা, যেহেতু ক্লেনোফ্র্যাগমেন্টের এই এটাকে রিমুভ করার ক্ষমতা নেই, তাই ও শুধুমাত্র নিকটাকে সিল করবে। ওই জন্য আরডিটি তে এর বিশাল ইউজ, ডিএনএ সিকোয়েন্সিং এর কাজে ও লিখতে মানে কাজ করে থাকে। আশা করছি বোঝা গেছে। হ্যাঁ, থার্মোস্টেবল ডিএনএ পল, এটা তো আমরা জানি পিসিআর রিঅ্যাকশনে কাজ করে থাকে। A class of DNA pol that remain functional even at high temperature, Thermus aquaticus ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় পিসিআর রিঅ্যাকশন। আমি এখন আর এটাকে নিয়ে খুব একটা বলছি না, কারণ আমাদের পরে সিলেবাসে পিসিআর আছে, আমাদের পড়তেই হবে। নেক্সট রিভার্স ট্রান্সক্রিপ্টেস, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপশন করবে। এটা একটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পল, আরএনএ ভাইরাসের মধ্যে পাওয়া যায়, এবং তাদেরকে আমরা রেট্রোভাইরাস বলে থাকি, তোরা জানিস। This enzyme is involved in the replication of retrovirus, যেখানে আরএনএটা প্রথমে ডিএনএ তে কনভার্ট হয়ে যায়, তারপর সে হোস্টের মধ্যে ইন্টিগ্রেটেড হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এমআরএনএ কে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ইউজ করে ডিএনএ এর পরিবর্তে, এবং এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করে। ওই জন্য বলছে ইউজেস এমআরএনএ টেমপ্লেট ইনস্টেড অফ ডিএনএ ফর সিনথেসাইজিং দ্য নিউ ডিএনএ স্ট্র্যান্ড। এবং তারপর এই ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করার পর এমআরএনএ এর সঙ্গে ডিএনএ এর সম্পর্ককে ছিন্ন করে, মানে এমআরএনএ ডিএনএ হাইব্রিডটাকে আলাদা করে দেয়। এবার যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো এমআরএনএ কে দেখে দেখে, ওই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে দেখে দেখে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়, তাহলে আলটিমেটলি তৈরি হয়ে গেল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই যে এমআরএনএ কে দেখে দেখে একটা ডিএনএ তৈরি হলো, এটাকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ বলি, ফর্মড অন দ্য এমআরএনএ টেমপ্লেট, যাকে আমরা সিডিএনএও বলে থাকি। পরবর্তীকালে আমরা দেখবো এই টার্মটা, হোয়াট ইজ সিডিএনএ। তাহলে সিডিএনএ অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ। এমআরএনএ থেকে দেখে দেখে যে ডিএনএ তৈরি হয় তাকে বলি কমপ্লিমেন্টারি ডিএনএ। যেহেতু এটা উল্টো প্রসেস ট্রান্সক্রিপশনের, তাই এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলে থাকি। রিভার্স ট্রান্সক্রিপ্টেস অলসো শোস আরএনএস-এইচ অ্যাক্টিভিটি, যার কাজ আরএনএ থেকে ডিএনএটাকে আলাদা করা তৈরি হয়ে যাওয়ার পর। ছবিতে দেখলেই বুঝতে পারবো আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেস কিভাবে কাজ করছে। এই একটা আরএনএ টেমপ্লেট, অলরেডি প্রাইমার, নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করলো, তাহলে তৈরি হলো আরএনএ ডিএনএ হাইব্রিড। ওকে, এছাড়া এছাড়া জিনোমিক ডিএনএ যে বলছে রিভার্স ট্রান্সক্রিপশন, যেখানে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপর সেখান থেকে আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে। এটা পিসিআর রিঅ্যাকশন বোঝাচ্ছে প্রথমে। ইন্ট্রন হচ্ছে, যে ইন্ট্রন কাকে বলি আমরা? নন কোডিং সিকোয়েন্স। তাহলে এমআরএনএ ইন্ট্রন হ্যাজ বিন স্প্লাইসড আউট, অনলি এক্সন রিমেন্স ইন এমআরএনএ। এমআরএনএ এর মধ্যে শুধুমাত্র কোডিং সিকোয়েন্সটাই থাকবে, তারপর তার রিভার্স ট্রান্সক্রিপশন করে আমরা যে ডিএনএ পাই সেটা হচ্ছে একদম পিওর ডিএনএ, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ বলি। তারপর আমরা আরটিপিসিআর করি, যেটা করোনা টেস্টিং এর জন্য আমরা ইউজ করে থাকি। এই আরটিপিসিআর কি হয়? অ্যাম্পলিফিকেশন করা হয়, অর্থাৎ এই ডিএনএটাকে ডিএনএর অনেকগুলো কপি বানানো হয়। তো এটা আমরা পরে যখন পড়বো তখন দেখবো। ডিএনএ মডিফাইং এনজাইমস এর মধ্যে অ্যালকালাইন ফসফেটেস পড়ছে, বলবো না। লাস্ট আমরা বলবো পলিনিউক্লিওটাইড কাইনেস, পিএনকে। তোদের আমি বারবার বলেছি ডিএনএ এর আরেকটা নাম হচ্ছে পলিনিউক্লিওটাইড, তাই তো? কারণ ডিএনএ এর মধ্যে পলি মানে মেনি, আর নিউক্লিওটাইড মানে তার মধ্যে একটা বেস থাকবে, সুগার থাকবে আর ফসফেট গ্রুপ থাকবে, তাকে আমরা নিউক্লিওটাইড বলি। আর আগে যখন এনজাইম কখনো পড়িয়েছিলাম তোদের বলেছিলাম, যখনই কোনো এনজাইমের শেষে কাইনেস কথাটা পাবি, তার মানে কি বুঝবি?
দিস এনজাইম হ্যাজ টু ট্রান্সফার দ্য ফসফেট গ্রুপ। প্রথমত এই এনজাইমটা ফসফেট গ্রুপকে ট্রান্সফার করবে। তার মানে নামটা শুনেই বুঝতে পারছিস, যখনই তোর নামটা জিজ্ঞেস করবে পলিনিউক্লিওটাইড কাইনেস, তার মানে এই এনজাইমটা ডিএনএর গায়ে ফসফেটকে ট্রান্সফার করতে পারে। আবার বলছি, পলিনিউক্লিওটাইড কাইনেস, polynucleotide kinase signifies that this particular enzyme transfers the phosphate group into the DNA বা DNA molecule. Okay, তো কি বলছে, this group of enzymes perform a role completely opposite to the one performed by AP, মানে অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস যেখানে ফসফেট গ্রুপ বার করে নিচ্ছে, সেখানে পিএনকে ফসফেট গ্রুপ অ্যাড করছে। তো কি বলছে, পিএনকে ক্যাটালাইজেস দ্য ট্রান্সফার অফ আ ফসফেট গ্রুপ। কোথা থেকে পায় এই ফসফেট গ্রুপটা? এটিপি। সেখান থেকে কোথায় দিচ্ছে? to the 5 prime terminus of the DNA molecule, and this enzyme is obtained from E. coli infected with T4 phage. কোত্থেকে পাওয়া যায়? এমন একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় যে ইকোলাই ব্যাকটেরিয়া T4 ব্যাকটেরিয়া ফাজের দ্বারা আক্রান্ত। বোঝা গেল? ওই জন্য আমরা এই পিএনকেটাকে আমরা বলি T4 পিএনকে। মনে থাকবে? তাহলে ভালো করে খেয়াল করে দেখ, যখন কোনো একটা ডিএনএ স্ট্র্যান্ডের 5 প্রাইম দুদিকের 5 প্রাইম এই ফসফেটেস কাজ করা যাওয়ার পর 5 প্রাইম গ্রুপটাতেও ওইচ হয়ে গেছে, বা আমি রেডিও লেভেলড ফসফেট ঢোকাতে চাইছি, যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা পলিনিউক্লিওটাইড কাইনেসের হেল্প নিই এবং 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপ ইনকর্পোরেশন করে থাকি। ঠিক আছে? আচ্ছা, আমি এখানটায় আরেকবার আসবো। এই যে আমি তোদের জাস্ট বলে রাখছি, এই যে পিএনকে এই যে ফসফেট গ্রুপ অ্যাড করছে, এটা দু রকম রিঅ্যাকশন হতে পারে। একটাকে বলি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটাকে বলি আমরা এক্সচেঞ্জ রিঅ্যাকশন। এটা আমরা নেক্সট নোটে আমরা দেখবো, দেখেই নি একদম, নাহলে আবার ভুলে যাবো আবার। এই যে পলিনিউক্লিওটাইড কাইনেস যেটা আমি বললাম, পিএনকে এখানে রোলটা এখানে বলা রয়েছে এই নোটের মধ্যে। দু জায়গা থেকে এই নোটটা কিন্তু দুটো নোটকে কম্বাইন করে বানানো, অর্থাৎ শুধুমাত্র এখানে পিএনকে পড়ে আমি ছেড়ে দেবো এমনটা কিন্তু করবি না। ঠিক আছে? এখানে কিন্তু পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, একটু দেখে নিবি। the basic, এই যে বলছে the basic residues of active site of PNK interact with the negatively charged phosphates of the DNA. PNK catalyzes the transfer of a phosphate group from the gamma position of ATP. ATP যেহেতু তিনটে ফসফেট থাকে, তাকে আমরা আলফা, বিটা আর গামা নাম দিয়ে থাকি। তার গামা পজিশন থেকে ফসফেট গ্রুপটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে 5 প্রাইম এন্ড অফ আইদার ডিএনএ বা আরএনএ এর মধ্যে সেটা চলে যায়। পিএনকে ক্যান কনভার্ট 3 প্রাইম ফসফেট অথবা 5 প্রাইম ওইচ এন্ডকে ইনটু 3 প্রাইম ফসফেট 5 প্রাইম ফসফেটে কনভার্ট করতে পারে, which blocks further ligation by the ligase enzyme. পিএনকে কে আমরা যদি কোনো মনে হয় ডিএনএ বা আরএনএ এর এন্ডে আমরা রেডিও লেভেলড ফসফেট ঢোকাবো, সেক্ষেত্রেও আমরা পিএনকে ইউজ করে থাকি। T4 polynucleotide kinase is the most widely used PNK in molecular cloning. ঠিক আছে? যেটা আমরা T4 ব্যাকটেরিওফাজ থেকে পেয়ে থাকি। পিএনকে দু রকমের অ্যাক্টিভিটি দেখায়, একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা হচ্ছে এক্সচেঞ্জ রিঅ্যাকশন। খুব সোজা, আমি ছবিতে চলে যাচ্ছি। ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে এইরকম একটা ডিএনএ ছিল যার 5 প্রাইমটা ওইচ, 3 প্রাইমটা ওইচ, সেখানে পিএনকে এলো, এটিপির সাহায্য নিল, এটিপির থেকে ফসফেট গ্রুপটা বার করলো, করে 5 প্রাইম ওইচ গ্রুপটাকে 5 প্রাইম ফসফেটে কনভার্ট করে দিল, আর এটিপিটা হয়ে গেল এডিপি। ভেরি সিম্পল। এক্সচেঞ্জটা কি? এক্সচেঞ্জটা হচ্ছে একটা নর্মাল ডিএনএ ছিল, দেখ ভালো করে, এটাও সোজা, নর্মাল ডিএনএ ছিল, সেখান থেকে পিএনকে প্রথমে এটিপি বার করলো। কি করে বার করলো? এডিপি ঢোকালো, এই 5 প্রাইম ফসফেট থেকে পিএনকে কি করলো? ফসফেটটাকে ট্রান্সফার করলো, এটাকেও ট্রান্সফার রিঅ্যাকশনই বলে। এডিপির মধ্যে হয়ে গেল এটিপি। তারপর সে একটা অন্য ডিএনএ স্ট্র্যান্ডের কাছে গেল যার কিনা 5 প্রাইমটা ওইচ, তার মধ্যে দিয়ে দিল। এই জন্য এটাকে বলছি এক্সচেঞ্জ, মানে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিয়ে দেওয়া, এক্সচেঞ্জ করা। আর এইটা ফরওয়ার্ড, মানে অলরেডি, মানে আমরা বলতে পারি তাহলে এক্সচেঞ্জ রিঅ্যাকশনের এই জায়গাটা কিন্তু ফরওয়ার্ড। ঠিক আছে? যেহেতু এখান থেকে নিয়ে এখানে দিচ্ছে, তাই অল ওভার রিঅ্যাকশনটাকে আমরা এক্সচেঞ্জ রিঅ্যাকশন বলছি। ভেতরের লেখাটা আমার মনে হয় আর পড়ার দরকার নেই, আশা করছি বোঝা গেছে যে কি রিঅ্যাকশন হচ্ছে। পরীক্ষায় আসতে পারে, রাইট ডাউন দ্য ইউজেস অফ পিএনকে, দেয়ার আর টু মেজর ইউজেস অফ পিএনকে। ভালো করে এই দুটো ইউজ কিন্তু পড়তে হবে। দ্য লিঙ্কার্স অ্যান্ড অ্যাডাপ্টার্স, আমরা এখনো লিঙ্কার অ্যাডাপ্টার পড়িনি, তাই এই জায়গাটা বললাম না, জাস্ট ফসফোরাইলেশন করার জন্য আমরা এই পিএনকে ইউজ করে থাকি।
PNK is inhibited by ammonium ions, so ammonium acetate cannot be used to precipitate blah blah blah. RNS পড়ার দরকার নেই, রাইবোনিউক্লিয়াস এও পড়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। তাহলে আমরা ঠিক যে জায়গায় ছিলাম সেই জায়গাটায় আবার ফিরে আসি আমরা। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, তোদের কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধে হলে আমাকে জিজ্ঞেস করবি। তাহলে ক্লেনোফ্র্যাগমেন্ট বললাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বললাম, এগুলো সবই বললাম। অ্যালকালাইন ফসফেটেজ বলেছি, আবার ওই নোটেও কিছুটা লাস্ট এনজাইম, লাস্ট এনজাইম, এন্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। এই এনজাইমের কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি আগে মুখে বলে দিই, তারপর আমি বলছি এমনি আর কি। এই এনজাইমটা হলো, এনজাইমটাকে আমরা বলে থাকি টার্মিনাল ডিঅক্সিরাইবো নিউক্লিক, প্লিজ নোট ইট ডাউন, ঠিক আছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট এনজাইম কিন্তু। টার্মিনাল ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ, আবার বলছি টার্মিনাল ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ, শর্টে আমরা বলি টিডিএনটি। কি বলি আমরা? আমরা শর্টে বলি টিডিএনটি। আমি আমি মেসেজ বক্সে লিখে দিচ্ছি একটু, মানে কি কি বলি আমরা, অনেক সময় আমার কথা বুঝতে পারা যায় না। টিডিএনটি দেখতে পাচ্ছিস আমি লিখে দিয়েছি, দেখ টি ফর টার্মিনাল ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ, টিডিএনটি। দিস ইজ দ্য অনলি এনজাইম, বারবার বলছি ভালো করে, দিস ইজ দ্য অনলি এনজাইম হুইচ ইজ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। মানে ডিএনএ পলিমারেজ যখনই কাজ করে তখনই তার একটা টেমপ্লেট স্ট্র্যান্ড লাগে, মানে একটা কি বলবো, মানে একটা সংকেত লাগে, মানে তার একটা প্রি এক্সিস্টিং কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড লাগে, যাকে দেখে দেখে ও বেস অ্যাড করে। দিস ইজ দ্য অনলি ডিএনএ পলিমারেজ যে টেমপ্লেট ছাড়াও কাজ করতে পারে। তাহলে আবার বলছি, দিস ইজ দ্য অনলি এনজাইম ইন দ্য হিস্ট্রি অফ ডিএনএ পলিমারেজ হুইচ ইজ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেমপ্লেট ছাড়াও সে কাজ করতে পারবে, টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আশা করছি বোঝা গেছে কিভাবে কাজ করবে, সেটা আমরা এবার একটু নোটে দেখে নিই। দেখ দিস, আমরা শর্টে এটাকে বলছি টার্মিনাল ট্রান্সফারেজ, যে কোনো একটা টার্মিনাল পজিশনে ও কোনো নিউক্লিওটাইড অ্যাড করবে। দিস গ্রুপ অফ এনজাইম ক্যাটালাইজেস দ্য অ্যাডিশন অফ ওয়ান অর মোর ডিএনটিপিস to the 3' terminus of the DNA molecule. The enzyme can work on both double-stranded as well as single-stranded DNA molecules without the need of any primers. কোনো প্রাইমার ছাড়াইও কাজ করতে পারে। The enzyme is obtained from calf thymus tissue, মানে গরুর যে বাছুর, সেই বাছুরের থাইমাসের টিস্যু থেকে এনজাইমটা পাওয়া যায়। দেখতে পাচ্ছি আমরা এখানে দিস ইজ আ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ টার্মিনাল ট্রান্সফারেজ, তার টার্মিনাল পজিশনে বেশ কিছু বেসকে অ্যাড করে দিচ্ছে। আবার একইভাবে যদি এটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ হয়, তার দুদিকেই 3' এন্ডে দেখতে পাচ্ছি আমরা কি অ্যাড করব সেটা এখানে দিয়ে দিতে হয়। যদি জিটিপি বা সিটিপি দুদিকেই সি 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 এরকম অ্যাড হবে, বা জি 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 এরকম অ্যাড হবে। দিস এনজাইম ইজ ইউজড for leveling the 3' ends of the DNA. Also, it can be used for adding complementary homopolymeric tails to the DNA molecules. এবং এই যে প্রসেসের দ্বারা আমরা একই রকম বেস একটা ডিএনএ মলিকিউলের দুটো এন্ডে আমরা জয়েন করতে পারি, এটাকে, এই টেকনিকটাকে বলি আমরা হোমোপলিমার টেলিং। কি বলি? হোমোপলিমার টেলিং। হোমো মিনস সেম, পলি মানে মেনি, মার মানে একই রকম বেস আমরা অ্যাড করছি কোথায়? একটা ডিএনএ এর ল্যাজে, মানে টেলে, ওই জন্য বলি আমরা হোমো পলিমার টেলিং বলে থাকি। আমরা পরে দেখবো আরডিটি তে এই হোমো পলিমার টেলিং এর সিগনিফিকেন্সটা কোথায়। আমরা একটু পরেই পড়বো যে ভেক্টর, আমরা জানি প্লাজমিড প্লে দ্য রোল অ্যাজ আ ভেক্টর। দেখতে পাচ্ছি, দেখ হঠাৎ করে মনে হয়েছে এই ডিএনএটাকে আমি কিছুতেই প্লাজমিডের মধ্যে অ্যাড করতে পারছি না, তাহলে আমাকে যদি কমপ্লিমেন্টারিটি ক্রিয়েট করতে হয়, তাহলে এই প্লাজমিডটাও তো একটা ডিএনএ, তার যদি 3' এন্ডে আমি জি 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 অ্যাড করি, আর এই মাই ডিএনএ অফ ইন্টারেস্টের এন্ডে যদি আমি সি 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 অ্যাড করি, তাহলে সহজেই আমার এই টার্গেট ডিএনএটাকে প্লাজমিডের সঙ্গে আমি যুক্ত করে দিতে পারবো। দেখতে পাচ্ছিস? তাহলে ডিসকন্টিনিউইটিস ক্যান বি সিলড উইথ ডিএনএ লাইগেজ। ফাইনালি আমি এই জায়গাটা ডিএনএ লাইগেজ দিয়ে সিল করে দেবো, অ্যান্ড উই গেট দ্য রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল। এই প্রসেসটাকে আমরা হোমোপলিমার টেলিং বলে থাকি। বুঝতে পেরেছিস এই জায়গাটা? কারো যদি বুঝতে অসুবিধা আমায় জিজ্ঞেস করতে পারিস। বোঝা গেছে? আচ্ছা, ফসফেটেস আমি তো আগের দিন এগুলো আলোচনা করেই ফেলেছি, জাস্ট আমি বলে দিচ্ছি ফসফেটেসটা এখান থেকে পড়বে। অ্যালকালাইন অ্যাসিড ফসফেটেস আগের দিন তো আলোচনা করেছি, কি কাজে লাগে, কতটা পড়তে হবে বলেছি। মিথাইলেস তো অবশ্যই পড়বে, মিথাইলেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইগেস ওটার সঙ্গে এটাও পড়বে। মেকানিজমটা এখান থেকে আমার মনে হয় পড়লে ভালো, মেকানিজমটা এখানে খুব মডিফাইড ওয়েতে লেখা রয়েছে। অ্যাপ্লিকেশনটা পড়বে। পলিনিউক্লিওটাইড কাইনেজও এখান থেকে পড়বে, ঠিক আছে, ইউজটা পড়বে, ব্যাস। আর টার্মিনাল ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজটা ওই নোটে রয়েছে।
বল, তোদের যদি এইটুকুনি জায়গার মধ্যে তোদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। অ্যাজ পার আওয়ার সিলেবাস আমরা কিন্তু এতটা শেষ করে ফেললাম, এতটা শেষ করে ফেললাম। এইবার আমরা এতক্ষণে আমরা তাহলে ডিএনএ ফিএনএ সব আইসোলেট করা হয়ে গেল, মাই জিন অফ ইন্টারেস্ট। এবার তাকে আমাকে জেরক্স মেশিনের কাছে নিয়ে যেতে হবে, যাতে আমি সেই ডিএনএ এর অনেকগুলো কপি বানাতে পারি। অনেকগুলো কপি বানানোকে বলি আমরা ক্লোন। বানানোর পর বানানোর প্রসেসটাকে আমরা বলি ক্লোনিং। তাহলে আমরা ক্লোন বা ক্লোনিং বানানোর জন্য কি কি ভেক্টর বা কেরিয়ার আমরা ইউজ করব, তার প্রপার্টি বা কি, সেগুলো আমরা এবার ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। কেমন? তোদের যদি আবার জিজ্ঞেস করছি, তোদের যদি এইটুকুনির মধ্যে কোনো ডাউটস বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে তাহলে জিজ্ঞেস করতে পারিস। কেমন? আমার কিন্তু এখনো অনেক কিছু বলা বাকি থেকে গেল এইটুকুনের মধ্যে, যেটা আউট অফ সিলেবাস টপিক। তোরা একটু লিখে রাখ। একটা বলতে চাইছি আমি স্টার অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে আইসোসিজোমার, নিওসিজোমার অ্যান্ড আইসোকৌডোমার্স। মুখে বলে দেবো, বুঝে নিতে পারবি? না নোট নোট পরে দিয়ে দেবো, মুখে বুঝিয়ে দিই? হ্যাঁ কি স্যার, বলিস? নোটটা পরে দিয়ে দেবেন। নোটটা পরে দিয়ে দেবো, কারণ এখন লেখাতে গেলে সময় চলে যাবে, 8টা বেজে যাবে এখানেই। কেমন? স্টার অ্যাক্টিভিটি কাকে বলে? আমি আগের দিনও বলেছি, আবার বলছি, যে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেহেতু সে একটা এনজাইম, সেও বাকি এনজাইমের মতো সবসময় চায় তার ওয়ার্কিং কন্ডিশন যেন খুব অপটিমাম লেভেলে থাকে। পরিষ্কার? অপটিমাম লেভেলে থাকে বলতে সে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট সল্ট কনসেন্ট্রেশন এই এনভায়রনমেন্টে কাজ করতে চায়। বাই চান্স যদি এই এনভায়রনমেন্টটা অল্টার্ড হয়ে যায়, তাহলে তার যে কার্যক্ষমতা বা তার যে ওয়ার্কিং এবিলিটি সেটাও অল্টার্ড হয়ে যায়। তো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ভালো না খারাপ সেটা টোটালি ডিপেন্ড করে তার স্পেসিফিসিটির ওপর। মানে হাউ ওয়েল a particular enzyme recognize a sequence, and after recognition সে ঠিক কোন জায়গায় গিয়ে কেটে মাই ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে কেটে বার করে আনছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু যদি সে অল্টার্ড স্পেসিফিসিটি দেখায়, তখন তার এই অল্টার্ড স্পেসিফিসিটিটাকেই এই অল্টার্ড স্পেসিফিসিটি আন্ডার অল্টার্ড কন্ডিশন, এই ঘটনাটাকে আমরা বলি স্টার অ্যাক্টিভিটি। মানে বলতে চাইছি আমি, আন্ডার এলিভেটেড টেম্পারেচার বা আন্ডার এক্সট্রিম পিএইচ, হ্যাঁ, হাই সল্ট কনসেন্ট্রেশন, এরকম অবস্থায় একটা এনজাইম যে কোনো বেস সিকোয়েন্সকে ধর চিনে ফেলতে পারলো, তার স্পেসিফিসিটিটা লস্ট হয়ে গেল, তখন তার এই অ্যাক্টিভিটিকে আমরা স্টার অ্যাক্টিভিটি বলে থাকি। যেমন ইকো আর ওয়ান এর নাম আমরা সবাই শুনেছি, তার রেকগনিশন সিকোয়েন্সের বোধহয় আমরা সবাই জানি GAATTC। তো কি হয়, এই ইকো আর ওয়ান ওয়ানের মাথায় যদি আমরা স্টার বসিয়ে দিই, তাহলেই বোঝা যায় ইকো আর ওয়ান স্টার অ্যাক্টিভিটিতে চলে গেছে। তখন কি হয়, ইকো আর ওয়ান শুধুমাত্র GAATTC কে চিনবে না, ওই জি এর জায়গায় যে কোনো নিউক্লিওটাইড থাকলে ও কিন্তু চিনে নেবে, যেটা ওর চেনার কথা না, শুধু জি থাকলেই চেনার কথা ছিল। আশা করছি বোঝাতে পেরেছি। মানে জি ক্যান বি রিপ্লেসড বাই এনি নিউক্লিওটাইডস। মানে জি এর জায়গায় এ থাকতে পারে, জি এর জায়গায় সি থাকতে পারে, বা জি এর জায়গায় থায়ামিন থাকতে পারে। তাহলেও শুধুমাত্র এই বেসটা যদি চেঞ্জ হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু ইকো আর ওয়ান চিনে নেবে, নর্মালি কিন্তু চেনার কথা ছিল না। এই অল্টার্ড স্পেসিফিসিটিটাকেই আমরা বলি স্টার অ্যাক্টিভিটি। কেমন? নেক্সট ডেফিনেশন, আইসোসিজোমার, নিওসিজোমার আর আইসোকৌডোমার কাকে বলে? ভালো করে শুনে রাখ। স্পেলিংটা বল একটু বলবেন? বলবো। স্পেলিং ও, স্পেলিং স্পেলিংটা সিজো, SCHIZOMERS, ঠিক আছে? আইসোসিজোমার্স। একইভাবে নিও সিজোমার স্পেলিং তো বললাম। আর একটা হচ্ছে আইসোকৌডোমার্স, আইসো লেখার পর কৌডো, CAUDOMERS, আইসোকৌডোমার্স। কেমন? তো প্রথমে আমি আইসোসিজোমারের কথা বলছি। আইসোসিজোমার হচ্ছে পেয়ার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ভালো করে শুনবি, পেয়ার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস মানে এক জোড়া, pair of restriction endonuclease which recognizes the same sequence and cut at the same site. আমি এক্সাম্পল পরে দিয়ে দেবো, আমার এক্সাম্পল মনে থাকে না। তাহলে পেয়ার অফ
endonuclease recognizing the same sequence and cut at the same site. ভাবা যায় এটা এক্সেপশন। দুটো আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একই সিকোয়েন্সকে চিনছে, একই সিকোয়েন্সকে চিনতে পারছে, শুধু চেনাই নয়, চেনার পর একই জায়গায় কাটছে, তখন তাকে বলি আমরা সেই পেয়ার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা বলি রিপিট করবেন, মানে সেম সিকোয়েন্স এন্ড pair of restriction endonuclease which recognize the same sequence and cut at the same site after recognition. বোঝা গেছে? একই সিকোয়েন্সকে চিনছে এবং চেনার পর একই জায়গায় কাটছে, মানে একই পজিশনে কাটছে, তাকে আমরা বলি একে অপরের আইসোসিজোমার। একে অপরের আইসোসিজোমার কাকে বলি? পেয়ার অফ এনজাইমটাকে। আচ্ছা, নিওসিজোমারটাও একই রকমের, পেয়ার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হুইচ রেকগনাইজ দ্য সেম সিকোয়েন্স বাট কাট অ্যাট দ্য ডিফারেন্ট সাইটস। চিনছে একই সিকোয়েন্সকে কিন্তু কাটছে ডিফারেন্ট জায়গায়, তখন তাকে বলছি আমরা নিওসিজোমার্স। নিও মানে নিউ, নতুন জায়গায় কাটছে, মানে দুটো আলাদা আলাদা জায়গায় কাটছে দুটো এনজাইম, কিন্তু রেকগনাইজেবল সিকোয়েন্সটা কিন্তু এক। আশা করছি বোঝা গেছে। লাস্ট হলো আইসোকৌডোমার্স। কাকে বলে আইসোকৌডোমার্স? পেয়ার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যারা দুজনে আলাদা আলাদা রেকগনাইজ, আলাদা আলাদা সিকোয়েন্সকে রেকগনাইজ করছে, যেটা নরমালি করা উচিত, কিন্তু আবার বলছি আলাদা আলাদা সিকোয়েন্সকে রেকগনাইজ করছে, ভালো কথা, কিন্তু কাটাকাটির পর যে এন্ড তৈরি হচ্ছে দুটো আলাদা আলাদা সিকোয়েন্সের, এন্ড দুটো সমান, এন্ডের সিকোয়েন্স সমান, তাকে বলি আমরা আইসোকৌডোমার্স। বল বুঝতে পেরেছিস কিনা? তোদের লাস্টেরটা আরেকবার বলবেন? লাস্টেরটা হচ্ছে দুটো আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দুটো আলাদা আলাদা সিকোয়েন্সকে রেকগনাইজ করছে। বোঝা গেল কথাটা কি বললাম? এবার দুটো আলাদা আলাদা সিকোয়েন্সকে রেকগনাইজ করার পর যেভাবে হোক তারা কাটলো, কাটার পর যে খণ্ডটা পেলাম, যে এন্ড পেলাম, আমি আশ্চর্য যে দুটো এন্ড পুরোপুরি সেম, তাকে বলি আমরা আইসোকৌডোমার্স। বোঝা গেছে? পুরোপুরি সেম মানে বুঝতে সেম পারলাম মানে না। সিকোয়েন্স ওয়াইজ সেম, আচ্ছা আচ্ছা আচ্ছা। সিকোয়েন্স প্যাটার্ন ওয়াইজ সেম, কিন্তু দুটো সিকোয়েন্স আলাদা ছিল। এবার দুটো আলাদা ছিল মানে কি, দুটো বেস সিকোয়েন্সে কিছু না কিছু জায়গায় আলাদা ছিল, কিন্তু কাটার পর মিলে গেছে দু একটা জায়গায়। যেমন কথার কথা বলছি আমি, দুটো নাম ধর না, কি বলবো, দাঁড়া বলছি, দুটো রকম নাম বল। একটা আচ্ছা ধর এরকম এরকম একটা আমি নাম বলছি, ধর সাপোজ একজনের নাম হচ্ছে সপ্তর্ষি, কথার কথা বলছি, দুটো আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সে দুটো আলাদা সিকোয়েন্সকে চিনছে। একটা এনজাইম চিনছে সপ্তর্ষিকে, আর একটা এনজাইম চিনছে সপ্তমিতাকে, ঠিক আছে? এবার কাট করলো, এবার যে এনজাইমটা সপ্তর্ষিকে চিনলো সে সপ্তর পরে কাটলো, ক্লিয়ার? আর যে সপ্তমিতাকে রেকগনাইজ করেছে সে সপ্তর পরে কাটলো, তাহলে যে এন্ডটা পেলাম দুটো এন্ডই সপ্ত সপ্ত হয়ে গেল, তাহলে সেটাকে বলছি আমরা আইসোকৌডোমার্স, সেই পেয়ার অফ এনজাইমকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর থেকে ভালো করে আর বোঝানোর কিছু নেই আর কি। এনিওয়েজ, আমরা এবার কিন্তু ডিরেক্টলি এতে চলে যাচ্ছি। ক্লোনিং ভেক্টর হিসেবে আমরা কাকে ইউজ করি? ডেফিনেশন, প্রপার্টিজ। প্লাজমিড ভেক্টর হিসেবে আমরা 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 অনেককেই আমরা ভেক্টর হিসেবে ইউজ করতে পারি, প্লাজমিড তার মধ্যে ওয়ান অফ দেম, এর সঙ্গে ব্যাকটেরিওফাজ রয়েছে। আমরা প্লাজমিড ভেক্টর হিসেবে যাদেরকে ইউজ করি তারা হচ্ছে পিবিআর অ্যান্ড পাক সিরিজ। আমরা পড়বো পি ফর প্লাজমিড, বিআর, আর ফর বলিভার অ্যান্ড রড্রিগেজ, ইউসি মানে ইউনিভার্সাল ক্লোনিং। ব্যাকটেরিওফাজ ল্যামডা অ্যান্ড M13 বেসড ভেক্টরস, কসমিড, ব্যাক, ইয়াক, এক্সপ্রেশন ভেক্টরস এর কথা কিছু বলা আছে, অনেক প্রচুর ভেক্টরের কথা বলা আছে, মাথা খারাপ হয়ে যাবে। আবার লাস্টে বোধহয় বলা আছে অ্যাডাপ্টার লিঙ্কার। কোথায় গেল অ্যাডাপ্টার লিঙ্কার? কোথায় গেল? এই যে ইউজেস অফ লিঙ্কারস এন্ড অ্যাডাপ্টারস, আমরা তার মাঝখানে টুক করে একদিন লিঙ্কার অ্যাডাপ্টার পড়ে নেব। আচ্ছা, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি তাহলে ভেক্টরসে। প্রথমেই চলে যাচ্ছি ক্লোনিং ভেক্টরস। এক মিনিট, ভেক্টরস নোট, ওকে। আচ্ছা, কাকে বলছি আমরা ভেক্টরস? ঠিক আছে, দেখা যাক। আগে বলে দিই, আমরা বোধহয় সবাই মোটামুটি মাইক্রোবায়োলজি পড়েছি, ফোর্থ সেমিস্টারে চলে এসেছি, প্লাজমিডের নাম শুনিনি এমনটা বোধহয় কেউ নেই,
খুব সম্ভবত। আমার কেউ শুনিনি এমন কেউ আছিস কি? তাহলে বলতে পারি যে স্যার শুনিনি, আমি এই প্রথম শুনছি আপনার মুখ থেকে প্লাজমিড কাকে বলে। তাহলে হোয়াট ইজ প্লাজমিড যদি কেউ জিজ্ঞেস করে, বলবি প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকিউল। আমাকে জিজ্ঞেস করলে আমি তাই বলতাম, এক্সট্রা ক্রোমোজোমাল। মানে ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্রোমোজোম থাকবেই, ক্রোমোজোম ছাড়া যদি ব্যাকটেরিয়া কিছু এক্সট্রা কিছু জিনিস তার মধ্যে ক্যারি করে, মানে এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়াল, মানে যার মধ্যে জিন থাকবে, তাকে আমি প্লাজমিড বলতে পারি। এবং তার সঙ্গে কিন্তু ক্রোমোজোমের কোনো রিলেশন নেই, কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে একসঙ্গেই কোএক্সিস্ট করে, তাকে আমরা প্লাজমিড বলি। প্লাজমিড যে সব ব্যাকটেরিয়ার মধ্যে থাকতেই হবে এমনটা কোনো ব্যাপার নয়, তবে প্লাজমিড থাকলে ব্যাকটেরিয়ার অনেক সুবিধা হয়। এরকম কিছু প্লাজমিডের এক্সাম্পল আমরা জানি। এগ প্লাজমিড কনজুগেশনে হেল্প করে, ফার্টিলিটি প্লাজমিড নাম শুনেছি। আর প্লাজমিড ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্স দেয় অ্যান্টিবায়োটিকের এগেনস্টে। কোল প্লাজমিড কিছু অ্যান্টিবায়োটিক রিলিজ করে। বা টিআই প্লাজমিড আমরা বোধহয় ক্লাস 11-12-এও পড়েছি, টিউমার ইনডিউসিং প্লাজমিড, ওই ক্রাউন গল ডিজিজ প্রডিউস করে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স, এগুলো বোধহয় আমরা সব শুনেছি। আমি জানি না শুনেছিস কি শুনিসনি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমার শোনার কথা বলেই মনে হয় আমার। তো এইভাবেই আমরা প্লাজমিড পেয়ে থাকি। কেমন? এই প্লাজমিডটাকে আমরা মডিফাই করে, কাটাছেঁড়া করে আমরা আমাদের মতো আরডিটিতে ইউজ করব বলে ভেক্টরের মতো করে বানিয়ে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি হোয়াট এভার দ্য প্লাজমিডস দ্যাট উই আর ইউজড, আবার বলছি, হোয়াট এভার দ্য প্লাজমিড দ্যাট উই আর ইউজড ইন দ্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর artificially constructing plasmid but by taking the natural one, মানে ন্যাচারাল প্লাজমিডটা নিয়ে তার ব্যাকবোনটাকে সেম রেখে অ্যাডিশন অল্টারেশন করে আরডিটির মতো অ্যাকর্ডিং টু আওয়ার নিড আমরা আমাদের মতো করে ভেক্টরটাকে কনস্ট্রাক্ট করেছি। কি কি প্রপার্টি ওর মধ্যে ঢুকিয়েছি, তবে আমরা বলতে পারি যে ইট উইল বি ইউজড অ্যাজ আ ভেক্টর। তাহলে টু বি আ ভেক্টর, a plasmid has to be satisfy some important criteria, otherwise it not be useful as a vector, as what we think about. তাহলে কি বলছে আচ্ছা, তার আগে বলে দিই প্লাজমিডের আরো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে। প্লাজমিড হচ্ছে কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ মলিকিউল আর অটোনোমাসলি রেপ্লিকেটিং, মানে সেলফ রেপ্লিকেটিং ডিএনএ মলিকিউল। তো কি বলছে, ডিএনএ মলিকিউল ইউজড ফর ক্যারিং অ্যান এক্সোজেনাস ডিএনএ, যে বাইরের থেকে কোনো ডিএনএ কে ক্যারি করবে, সে নিজে একটা ডিএনএ মলিকিউল, সে আবার বাইরের কোনো ডিএনএ কে ক্যারি করবে, করার পর সে একটা হোস্টের মধ্যে নিজেকে ঢোকাবে, হোস্ট মানে ব্যাকটেরিয়া, and facilitates stable integration and replication inside the host system is termed as vector. বোঝা গেল কথাটা? আবার বলছি, একটা ডিএনএ মলিকিউল যে কিনা একটা বাইরের থেকে এক্সোজেনাস ডিএনএ ক্যারি করবে, তারপর সে হোস্টের মধ্যে যাবে, হোস্টের মধ্যে গিয়ে সে নিজের অনেকগুলো কপি বানাবে, হোস্ট যত রেপ্লিকেট করবে সে তার নিজের কপি বানাবে, করে যে করবে তাকে আমরা ভেক্টর বলি। তাহলে মলিকিউলার ক্লোনিং ইনভলভস সিরিজ অফ সিকোয়েন্সিয়াল স্টেপস which includes, প্রথম স্টেপটাই আমরা পড়ে এসেছি অলরেডি, রেস্ট্রিকশন ডাইজেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস অফ বোথ টার্গেট ডিএনএ অ্যান্ড ভেক্টর। এ প্রসঙ্গে আমি বলে রাখি, আমি টার্গেট ডিএনএ মানে আমার ডিএনএ অফ ইন্টারেস্টটাকে কাটার জন্য যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করেছি, দ্য সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উই হ্যাজ টু বি ইউজড ফর কাটিং দ্য ভেক্টর, ফর ক্লিভ দ্য ভেক্টর। মানে আমি কি বলতে চাইছি, যেহেতু ভেক্টরটা একটা ক্লোজড সার্কুলার মলিকিউল, তাহলে তার মধ্যে যদি আমি বাইরের কোনো ডিএনএ ঢোকাতে চাই, তাহলে ওই সার্কেলটাকে তো ভাঙতে হবে। ওই সার্কেলটাকে ভাঙার জন্য আমি এমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করব, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা আমি টার্গেট ডিএনএ বার করে আনার জন্য ইউজ করেছি, দ্য সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কেন? আমি যদি সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ না করতাম, আমি কম্প্যাটেবল এন্ড খুঁজে পেতাম না। কম্প্যাটেবল এন্ড মানে স্টিকি এন্ড, হোয়াট এভার দ্য এন্ড জেনারেটেড, সেটার সঙ্গে ভেক্টরের সঙ্গে ইনসার্টের এন্ড মিলতো না, বা টার্গেট ডিএনএর এন্ড মিলতো না, খাপে খাপ মিলতো না। ফাইন, তাহলে এর থেকে প্রমাণ হলো যে হোয়াট এভার দ্য ভেক্টরস উই চুজ, দ্যাট ভেক্টর শুড হ্যাভ, আবার বলছি, দ্য ভেক্টর শুড হ্যাভ দ্য রেকগনিশন সিকোয়েন্স ফর দ্যাট পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে a vector should contain more and more recognition sequence for more and more restriction endonuclease, তবে সেই ভেক্টরের ক্যাপাবিলিটি বাড়বে। মনে রাখবি, যে তালা অনেকগুলো চাবি দিয়ে খোলে, মানে মাল্টিপল চাবি দিয়ে যে তালা খোলে, সেই তালা কিন্তু চোরেদের খুব পছন্দের জিনিস হয়। বুঝতে পারলাম কি বলছি? আবার বলছি, যে তালা অনেকগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে যায় টুকটুক করে, সেই তালা কিন্তু চোরেদের খুব পছন্দ হয়।
আর যে তালা একটাই তালা একটা চাবি দিয়ে খুললে সেই তালা কিন্তু চোরেদের মোটেই চোরেরা পছন্দ করে না, বলে ওটা আমার দরকার নেই। আমি জানি না বোঝাতে পারছি কিনা আমি, হ্যাঁ মানে আই উইল ট্রাই। তোমরা কিন্তু না বুঝতে পারলে কিন্তু আমাকে বারবার বলছি আমি বোঝানোর জন্য। তাহলে আফটার ইনসারশন অফ দ্য ইনসার্ট ইনটু আ ভেক্টর, তারপরে ডিএনএ লাইগেস এসে সেটাকে সিল করে দেয়, লাইগেশন অফ দ্য টার্গেট ডিএনএ উইথ দ্য ভেক্টর। তারপর সেটাকে ইন্ট্রোডিউস করানো হয় হোস্ট অর্গানিজমের মধ্যে ফর দ্য মাল্টিপ্লিকেশন। তাহলে হোস্ট যত রেপ্লিকেট করবে ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটার তত কপি তৈরি হবে। Then the fragments resulted after digestion with restriction enzymes are ligated to other DNA molecules that serve as a vectors. এই হচ্ছে introduction. তাহলে what are the criteria to be a vector? In general, vector should have the following characteristics. কিরকম? Capable of replicating inside the host, অর্থাৎ recombinant DNA molecules বা foreign DNA বা DNA insert ক্যারি করার পর সে যেন হোস্টের মধ্যে গিয়ে রেপ্লিকেট করতে পারে। Have compatible restriction site for insertion of DNA molecule. অবশ্যই যে ভেক্টরের যত বেশি পরিমাণে রেস্ট্রিকশন সাইট থাকবে, যেটা একটু আগে বললাম, সেই ভেক্টরের অ্যাকসেপ্টেবিলিটি তত বেশি হবে। Capable of autonomous replication inside the host, মানে there should be the presence of ORI site. ORI মানে origin of replication, তোরা অলরেডি রেপ্লিকেশন পড়ে ফেলেছিস। খুব ইম্পর্টেন্ট, স্মলার ইন সাইজ অ্যান্ড এবল টু ইনকর্পোরেট লার্জার ইনসাইড সাইজ। ভেক্টর নিজে ছোট হবে যাতে সহজেই হ্যান্ডেল করা যায়, অ্যান্ড এবল টু ইনকর্পোরেট লার্জার ইনসার্ট সাইজ, তার মধ্যে যত বেশি ডিএনএ সে ক্যারি করতে পারবে তত ভালো। হ্যাভ আ সিলেক্টেবল মার্কার ফর স্ক্রিনিং অফ রিকম্বিনেন্ট অর্গানিজম। হোয়াট ইজ সিলেক্টেবল মার্কার? সিলেক্টেবল মার্কার হিসেবে আমরা এখানে রেজিস্ট্যান্স জিন কিছু এর মধ্যে দিয়ে দিই। কোনো একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আমরা ভেক্টরের মধ্যে বাইরের থেকে ইনকর্পোরেট করে দিই, এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের মধ্যেই থাকে হচ্ছে কোনো একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সিকোয়েন্স। তাহলে আদৌ সিকোয়েন্সটা কেটেছে না কাটেনি সেটা আমরা এই রেজিস্ট্যান্স প্রপার্টি দেখেই বুঝতে পারবো। রেজিস্ট্যান্স প্রপার্টি যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে বুঝতে হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাট করেনি, আর যদি রেজিস্ট্যান্স প্রপার্টি চলে যায় তাহলে বুঝতে হবে যে দ্যাট পার্টিকুলার DNA fragment has been cut by the restriction endonuclease. আমি জানি না কতটা বুঝতে পারছিস বা বোঝাতে পারছি আমি তোদেরকে। এবার আমি চলে আসছি প্লাজমিডস এর মধ্যে। হাউ দ্য প্লাজমিডস, এটা বললাম ইন জেনারেলাইজড একটা ভেক্টরের প্রপার্টি। এবার চলে আসছি প্লাজমিডস। প্লাজমিডস আর ন্যাচারালি অকারিং এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউলস হুইচ ক্যান অটোনোমাসলি রেপ্লিকেট ইনসাইড দ্য ব্যাকটেরিয়াল সেল। প্লাজমিডের সাইজ কত হয়? 1 kb থেকে 250 kb. Plasmid encode only few proteins required for their own replication, and these proteins encoding genes are located very close to the ORI site. All the other proteins required for replication, যেমন DNA polymerase, ligase, helicase, are provided by the host cell. Thus, only a small region surrounding the ORI site is required for replication. Other parts of the plasmid can be deleted. ওটাকে ডিলিট করে তার মধ্যে ফরেন সিকোয়েন্স ঢুকিয়ে আমি আমার আরডিটির জন্য সুইটেবল প্লাজমিড বানিয়ে নিই। You know, the other parts of the plasmid can be deleted and foreign sequence can be added to the plasmid without compromising replication. এতে প্লাজমিডের রেপ্লিকেশন করার ক্ষমতা থেকে যায়, কোনো অসুবিধা হয় না। কি বলছে? দ্য হোস্ট রেঞ্জ অফ আ প্লাজমিড, একটা প্লাজমিড কোন কোন সেলের মধ্যে ঢুকতে পারে সেটা ডিটারমাইন হয় তার অরি রিজিয়নের দ্বারা। এটা কি তোদের জেনেটিক্সেও আছে প্লাজমিড, ঠিক আছে? প্লাজমিডস হুজ অরি রিজিয়ন ইজ ডিরাইভড ফ্রম প্লাজমিড কোলি 1 হ্যাভ আ রেস্ট্রিক্টেড হোস্ট রেঞ্জ। এটাকে বলি আমরা ন্যারো হোস্ট রেঞ্জ। জেনেটিক্সে আছে CC8, এটা রাজদীপদের সিলেবাসেও আছে। তাহলে যে প্লাজমিডের অরি রিজিয়ন আমরা পেয়েছি কার থেকে? প্লাজমিড কোলি 1 থেকে, তাদের ন্যারো হোস্ট রেঞ্জ, তারা কিছু সিলেক্টেড ব্যাকটেরিয়ার মধ্যেই যেতে পারে। দে অনলি রেপ্লিকেট ইন এন্টেরিক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সালমোনেলা এটসেট্রা। আর প্লাজমিডস অফ দ্য RP4 type will replicate in most gram-negative bacteria to which they are readily transmitted by conjugation. আবার অন্যদিকে প্লাজমিডস লাইক RSF1010 are not conjugative but can be transformed into a wide range of gram-negative bacteria. এরা হচ্ছে broad host range plasmids. Plasmids isolated from Staphylococcus aureus have a broad host range and can replicate in many other gram-positive bacteria. এইভাবে প্লাজমিডের হোস্ট রেঞ্জ ডিটারমাইন করা যায় কার দ্বারা? অরি সিকোয়েন্সের দ্বারা। Some of the phenotypes
which the naturally occurring plasmids confer antibiotic resistance, antibiotic production, degradation of aromatic compounds, etc. আর পড়লাম না, না পড়লেও চলবে, কারণ আমার আমার এখানটায় পড়ে না লাভ নেই। আচ্ছা, most plasmids exists as double stranded circular DNA molecules. However, the interconversion of supercoiled to relaxed covalently closed circular DNA and open circular DNA is possible. Not all plasmids exists as circular molecules. Plasmid কখনো কখনো লিনিয়ারও হয়। কার মধ্যে পাওয়া যায়? স্ট্রেপ্টোমাইসিস, বোরেলিয়া, বর্গডোরফেরি, এদের মধ্যে লিনিয়ার প্লাজমিড পাওয়া যায়। কেমন? However, few types of plasmids are also able to replicate by integrating into bacterial chromosomal DNA, যাদেরকে আমরা বলি এপিজোম। প্লাজমিড যখন হোস্টের ক্রোমোজোমের সঙ্গে ঢুকে যায় তখন তাকে আমরা এপিজোম বলি। They are found mainly in prokaryotes, but some eukaryotes are also found to harbor them. Anyways, types of plasmids, এটা নিয়ে আমি এখন এখানে আলোচনা করলাম না, এটা নিজেরাও পড়ে নিতে পারবি, আগেও পড়েছিস। R plasmids, F plasmid, cold plasmid, degradative plasmid, virulence plasmid, cryptic plasmids, ন্যাচারাল প্লাজমিডস, আর্টিফিশিয়াল প্লাজমিডস। এই হচ্ছে ন্যাচারাল প্লাজমিডস এর কিছু এক্সাম্পল বলা রয়েছে। এগুলো আমরা এখানে পড়ে আমাদের লাভ নেই। কলি 1 তোরা চাইলে পড়তে পারিস, এই আরডিটির এই চ্যাপ্টারের জন্য লাগবে না। উই আর মেইনলি কনসার্ন উইথ দ্য আর্টিফিশিয়াল প্লাজমিডস। তাহলে ন্যাচারালি অকারিং প্লাজমিডস হ্যাজ সেভারাল লিমিটেশনস। ফর এক্সাম্পল, সাম আর স্ট্রিনজেন্ট and not relaxed, and some has poor marker genes, and some are too large. এই সমস্ত লিমিটেশনকে ওভারকাম করার জন্য আমরা ন্যাচারাল ভেক্টর ইউজ করি না। আর্টিফিশিয়াল প্লাজমিডস আর ডিজাইনড বাই কম্বাইনিং ডিফারেন্ট এলিমেন্টস ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ডাইভার্স সোর্সেস। আর্টিফিশিয়াল প্লাজমিডকে আমরা দুভাগে ভাগ করতে পারি তাদের ইউজ ওয়াইজ, একটাকে বলি ক্লোনিং ভেক্টর, একটাকে বলি আমরা এক্সপ্রেশন ভেক্টর। এছাড়া আমরা অ্যানাদার টাইপস অফ ভেক্টর, অ্যাপার্ট ফ্রম দ্য ফলোইং দেয়ার ইজ অ্যানাদার ক্লাস অফ ভেক্টর যাদেরকে আমরা শাটল ভেক্টরও বলে থাকি, আসতে পারে পরীক্ষায়। কাদেরকে বলি আমরা শাটল ভেক্টর? শাটল ভেক্টরস ক্যান বি প্রপাগেটেড ইন টু অর মোর ডিফারেন্ট হোস্ট স্পিসিস। যে ভেক্টর একের বেশি হোস্টের মধ্যে নিজেকে ইনকর্পোরেট করতে পারে তাদেরকে বলি আমরা শাটল ভেক্টর। এরা প্রোক্যারিওট অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওটিক হোস্টকেও নিজের মতো করে মানিয়ে নেয়। Hence, inserted DNA can be manipulated and replicated into different cellular system. এদেরকে আমরা শাটল ভেক্টর বলে থাকি। Cloning vectors are designed for efficient transfer of foreign DNA into the host. Expression vectors have efficient machinery for cloning as well as expression ও করে দেয়। এক্সপ্রেশন মানে জিন থেকে প্রোটিন তৈরি করে দেওয়া, আর ক্লোনিং ভেক্টর শুধুমাত্র ডিএনএ এর অনেকগুলো কপি তৈরি করে দেয়। সিলেকশন অফ আ ভেক্টর, আমি কোন ভেক্টর ইউজ করব, ক্লোনিং না এক্সপ্রেশন, সেটা ডিপেন্ড করে আমার ক্রাইটেরিয়ার উপর, আমি কি করতে চাইছি, আমার এক্সপেরিমেন্টাল গোলের উপর ডিটারমাইন করব আমি কি ভেক্টর ইউজ করব। তোরা একটা কাজ করবি, তোরা বাড়িতে তোদের একটা হোমওয়ার্ক দিলাম, তোরা ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টরের মধ্যে একটা ডিফারেন্স আমাকে করে দেখাবি বা নিজেরা করে রাখবি। বুঝতে পারলাম? এবার আমরা চলে আসছি ক্লোনিং ভেক্টরের মধ্যে। আর ক্লোনিং ভেক্টরের কাজ শুধুমাত্র ক্লোন তৈরি করা, এক্সপ্রেস করা নয়। আর এক্সপ্রেশন ভেক্টরের কাজ হচ্ছে ক্লোনও করা প্লাস এক্সপ্রেশনও দেওয়া। তাহলে a cloning vector is defined as a vector used for replication of a cloned DNA fragment in a host cell. These vectors are frequently engineered to contain ORI region, ORI মানে origin of replications sites particular to the host organism. Examples of commonly used cloning vectors are PARC18, PARC19, P blue script vectors. এটা PARC18, যার মধ্যে যে বললাম এটা হচ্ছে মার্কার জিন। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন দিস ইজ দেয়ার, ল্যাগ জেড প্রমোটার থাকে, এগুলো আমরা পরে পড়বো সব। Important features of a cloning vector used to carry DNA molecules are, প্রথমত স্টেবল হতে হবে হোস্ট সেলের মধ্যে। Vector should be stable in the host cell after introduction and should not get lost in subsequent generation, হারিয়ে না যায়। And this permits replication of vectors producing large copies of gene of interest. Ability to control their own replication. এর দ্বারা তারা নিজেরা, this property enables them to multiply and exist in high copy number. Small vector should be always small sized. আবার বলছি, ideal vector should be less than or equal to 10 kb. কারণ এই স্মল সাইজ অত্যন্ত দরকার ফর ইজি ইন্ট্রোডাকশন ইন সেল বাই ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এন্ড ইলেকট্রোপোরেশন। দ্য ভেক্টর শুড হ্যাভ মাল্টিপল ক্লোনিং সাইট, যেটা আমি বললাম যে তালা অনেকগুলো চাবি দিয়ে খোলে। মাল্টিপল ক্লোনিং সাইট, শর্টে আমরা বলি MCS।
মনে থাকে যেন। This property permits the insertion of gene of interest and plasmid recircularization. Should not be transferred by conjugation. This property of vector molecule prevents a recombinant DNA to escape to natural population of bacteria. Selectable marker gene থাকতেই হবে। Vector molecules should have some detectable traits যার দ্বারা আমরা ভেক্টরটাকে আইডেন্টিফাই করতে পারি। সেটা কি না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। অর্থাৎ ভেক্টরটাকে আমি যখন কোনো একটা হোস্টের মধ্যে ঢোকাচ্ছি, তারপর যদি দেখি ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভেক্টর হোস্টের মধ্যে ঢুকেছে। আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি যদি লস্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কেটেছে, যেটাকে পরে আমরা দেখবো। এই ঘটনাটাকে বলি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। অনেকটা একসঙ্গে হয়ে যেত, একসঙ্গে এত কিছু মাথায় ঢোকাটা তোদের সম্ভব না, আমি বেশি বলবো না। আর জাস্ট এইটুকুনি বলে দিই, সিলেক্টেবল মার্কার জিনস মানে ভেক্টরস মলিকিউল শুড হ্যাভ সাম ডিটেক্টেবল ট্রেটস and these traits enable the transformed cells to be identified among the non-transformed ones. অর্থাৎ কোন হোস্টের মধ্যে ভেক্টর আছে আর কোন হোস্টের মধ্যে ভেক্টর নেই আমরা বুঝবো কি করে? তাহলে যে হোস্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হবে বুঝবো তার মধ্যে ভেক্টর ঢুকেছে, আর যে হোস্ট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলে মরে যাচ্ছে তার মধ্যে ভেক্টর ঢোকেনি। এইভাবে বুঝতে পারি আমরা। টাইপস অফ ক্লোনিং ভেক্টরস, জেনারেলি আমরা তিন রকমের ভেক্টরকে ইউজ করে থাকি। একটা হচ্ছে প্লাজমিড, একটা ফাজ, আর একটা কসমিড। কসমিড হচ্ছে হাইব্রিড। ডিফারেন্ট ভেক্টরস হ্যাভ ডিফারেন্ট ইনসার্ট স্যার সাইট। একটা কোয়েশ্চেন ছিল, বল 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 বল। হচ্ছে ভেক্টর যখন আমরা একটা সেলে ঢোকাচ্ছি, হ্যাঁ। ওটা কি সেল স্পেসিফিক না যে কোনো আশেপাশের সেলগুলোতে ঢুকে যেতে পারে? কি বললাম তাহলে, আমি কি বললাম যে একটা হচ্ছে ব্রড হোস্ট রেঞ্জ, একটা হচ্ছে ন্যারো হোস্ট রেঞ্জ। আমি ওখানে অডি সাইটটা কোন ন্যাচারাল ভেক্টরের থেকে নেওয়া তার উপর ডিপেন্ড করছে সে কোন রেঞ্জ অফ হোস্টের মধ্যে যাবে। মানে ওই যে তুই যেটা বললি সেটা কি ব্যাকটেরিয়া স্পেসিফিক? জেনারেলি ব্যাকটেরিয়া স্পেসিফিক। আমরা মডেল অর্গানিজম হিসেবে আরডিটি তে হোস্ট হিসেবে আমরা ইকোলাইকে ইউজ করে থাকি। বোঝা গেল? তাহলে আমরা এমন ভেক্টর ইউজ করব যে কিনা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্যাট ইজ ইকোলাই তার মধ্যে আমরা ইনকর্পোরেট করতে পারি। ওকে স্যার। বোঝা গেল? ইকোলাইকে আমরা হোস্ট হিসেবে নিয়ে থাকি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক হোস্ট। আর ইউক্যারিওটিক হোস্ট হিসেবে আমরা কাকে নিয়ে থাকি? স্যাকারোমাইসিস সেরেভিসি, তাকে আমরা হোস্ট হিসেবে ইউজ করে থাকি। কেমন? তোর প্রশ্নটাও ভালো ছিল। তাহলে আমরা ভেক্টর হিসেবে প্লাজমিড, ফাজ অথবা কসমিডকে নিয়ে থাকি। ডিফারেন্ট ভেক্টরস হ্যাভ ডিফারেন্ট ইনসার্ট সাইট। সব ভেক্টর কিন্তু একই রকম ভাবে ফরেন ডিএনএ ক্যারি করতে পারে না, প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, পড়বো পরে। অ্যান্ড অলসো ভ্যারি ইন মোড অফ রেপ্লিকেশন হোস্টের মধ্যে। যেমন ম্যামিলিয়ান জিনস আর ইউজুয়ালি টু লার্জ, অনেক বড় হয়, and thus suffer from restrictions in complete inclusions within the conventional cloning vectors having limited insert size. যার কিনা একটা নেওয়ার ক্ষমতা অল্প, তার মধ্যে আমি জোর করে যদি ম্যামিলিয়ান জিন ঢুকিয়ে দিই তাহলে সে তো হাঁসফাঁস করবে। Vectors engineered more recently, known as artificial chromosomes, have overcome this problem by mimicking the properties of host cell chromosome. They have much larger insert size other than other vectors. This is very very important table. কোন ভেক্টরের কতটা ক্যাপাসিটি সাইজ কোথা থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছি আমরা। প্লাজমিডের ইনসার্ট সাইজ কতটা সে নিতে পারে? কতটা নিতে পারে? লেস দ্যান 15 কেবি, লেস দ্যান ইকুয়াল টু 15 কেবি। সোর্স হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছিস ফাজ 5 থেকে 20 কেবি, রাইট? 5 থেকে 20 কেবি। ব্যাকটেরিওফাজ ল্যামডা হচ্ছে তার সোর্স। জিনোমিক ডিএনএ ক্লোনিং, সিডিএনএ ক্লোনিং, এক্সপ্রেশন লাইব্রেরির ক্ষেত্রে ইউজ করে থাকি। কসমিড তার মধ্যে একটু ভালো, এটা যেহেতু হাইব্রিড, যার মধ্যে প্লাজমিড আর ফাজের মিক্সিং থাকে, হাইব্রিড, এর মধ্যে 35 থেকে 45 কেবি ইনসার্ট সাইজ ঢোকাতে পারি আমরা। ব্যাট ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম অনেকটা বেশি ডিএনএ ক্যারি করতে পারে। কেন? তার মধ্যে যে অডি সাইট রয়েছে সেটা বেশ ভালো, ইকোলাই এফ প্লাজমিডের। এদিকে সব থেকে বেস্ট ভেক্টর হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যে কিনা 100 থেকে 1000 কেবি বা 1 এমবি অব্দি ডিএনএ ক্যারি করতে পারে। এটা ইউক্যারিওটিক। স্যাকারোমাইসিস, সেরেভিসি, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স থাকে। অ্যানালিসিস অফ লার্জ জিনোম, ইয়াক ট্রান্সজেনিক মাইস। এটা লাস্ট হচ্ছে ম্যাক, ম্যামিলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্লোনিং ভেক্টরস ইন দ্য ক্যাপাসিটি সাইজ আর সোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। কেমন? আমরা নেক্সট দিন থেকে এক্সাম্পলস অফ ক্লোনিং ভেক্টর পড়বো, তোরাও পড়তে পারিস, যে প্রত্যেকটা ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমরা দেখবো। কেমন? তারপরে আমরা চলে আসবো এক্সপ্রেশন ভেক্টরে।
ঠিক আছে, তারপর আমরা চলে আসবো এক্সপ্রেশন ভেক্টরে। হয়ে যাবে আমার মনে হয়, আর দুটো ক্লাস হলে আমার এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে পারবো। আর তারই মধ্যে নেক্সট ক্লাসে আমাকে মনে করবি, এটা তো কন্টিনিউ করবোই, ওই লিঙ্কার অ্যাডাপ্টারটাও সঙ্গে করে টুক করে পড়িয়ে দেবো। বল আর বল তো, এই এতক্ষণ যেটা পড়ালাম কোনো অসুবিধা আছে কিনা আমাকে মানে বল আর কি তোরা। ইফ ইউ ফাইন্ড এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। আমি এগুলো আর দেখালাম না, অনেক গাদা জিনিস পড়ে লাভ নেই। বল, কিছু বক্তব্য আছে তোদের? পরের দিন আমরা লিঙ্কার অ্যাডাপ্টার আর এটা পড়বো। এটা বল, মনে করাবি আমাকে, লিঙ্কারটা পড়িয়ে দেবো। স্যার খুব একবার সোজা। ওই স্টার অ্যাক্টিভিটি আর ওই সিজোমার্স গুলো বললেন ওগুলো একবার দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দেবো, বুঝেছিস তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা।